আবু সৈয়দ আইয়ুবের আধুনিকতা ও রবীন্দ্রনাথ গ্রন্থ থেকে অমঙ্গলবোধ ও আধুনিক কবিতা প্রবন্ধটি পাঠ করে শোনাচ্ছি। কাব্যের ইতিহাসে প্রগতির লক্ষণ স্পষ্ট দেখা যায় কিনা এ নিয়ে তর্ক উঠতে পারে। যাঁরা বলেন ঋগ্বেদ সংহিতা, কঠোপনিষদ কিংবা সং অফ সলোমনের তুল্য কবিতা পরবর্তীকালে আর রচিত হয়নি, তাঁদের কাব্য রসাস্বাদনে ভক্তিরসের আমেজ লেগেছে এমন সন্দেহের অবকাশ যদি বা থাকে, বিশুদ্ধ কাব্যরস বিচারের উপর নির্ভর করেই দায়িত্বজ্ঞান সম্পন্ন সমালোচক এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে ব্যাস, বাল্মীকি, হোমর, সোফোক্লিস প্রভৃতি ২,৫০০ বছর পূর্বে কবিকর্মকে সার্থকতার যে স্তরে তুলে দিয়ে গেছেন, তার চেয়ে উচ্চতর শিখর আরোহণ পরবর্তী কোনো কবির পক্ষে সম্ভব হয়নি আজও। কিন্তু কাব্যের প্রগতি তর্কাধীন হলেও তার গতি অনস্বীকার্য। নদীর মতো কবিতাও চলে এবং সিধে চলে না, কখনো হঠাৎ, কখনো ধীরে ধীরে বাঁক নেয়, কখনো বা এমন মৌলিক পরিবর্তন ঘটায় আপন আধারে, আধেয়তে বা উভয়তে, যাকে ইতিহাসে যুগান্তর বলেই অভিহিত করতে হয়। বাংলা কাব্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের আবির্ভাব তেমনি এক যুগান্তর। খুব বেশি দিনের কথা নয় সে মানুষের কবিতাগুলি, যাতে সর্বপ্রথম নতুন যুগ প্রতিভার স্পষ্ট স্বাক্ষর পাওয়া যায়, রচিত হয়েছিল ১৮৮৭ থেকে ৮৮ খ্রিস্টাব্দে, আজ থেকে মাত্র ৮০ বৎসর পূর্বে। ইতিহাস দেবতা কিন্তু এর মধ্যে অধীর হয়ে উঠলেন। মানসী প্রকাশের পর অর্ধ শতাব্দী গত না হতেই রবীন্দ্র কাব্যবিচারে খুব বড় রকমের পট পরিবর্তন দেখা গেল। কাব্যের মানদণ্ডই গেল পাল্টে। যদিও রোম্যান্টিসিজমের সব লক্ষণ এবং সন তারিখ মিলিয়ে দেখতে গেলে খটকা লাগে একটু, তবু রবীন্দ্রনাথকে রোম্যান্টিক কবি বলতেই হয়, রোম্যান্টিকতার পরাকাষ্ঠা বললেও ভুল হয় না। অথচ ইংরেজি সাহিত্যে প্রথম মহাযুদ্ধের পর রোম্যান্টিক মনন ও সংবেদনা, বিচার ও রচনা শৈলী খুব দ্রুতগতিতে অশ্রদ্ধেয় হয়ে পড়ে। ফলে জেমসের ১৯১২ সালে গীতাঞ্জলির ভূমিকায় লিখেছিলেন, "দিস লিরিক্স ডিসপ্লে ইন দেয়ার থট এ ওয়ার্ল্ড আই হ্যাভ ড্রিমড অফ অল মাই লাইফ"। সেই ইয়েটসের জীবনের শেষ ১০-১৫ বছর কাটালেন নিজের কবিকর্মকে রবীন্দ্রনাথের কবি মানুষ থেকে, অর্থাৎ যে রবীন্দ্র মানুষের সঙ্গে তিনি পরিচিত ছিলেন, যতটা পারেন দূরে, যতখানি সম্ভব বিপরীতে সংস্থাপিত করতে। এই শতাব্দীর তৃতীয় দশকের মধ্যভাগে যে মেজাজ ও রুচি ইংরেজি সাহিত্যে প্রতিষ্ঠিত হলো, ফ্রান্সে আরও আগে হয়েছিল, তার কাছে রবীন্দ্রনাথ অকস্মাৎ অত্যন্ত ছোট হয়ে গেলেন। অন্যান্য রোম্যান্টিক কবিরা যতটা হয়েছিলেন তার চেয়েও যেন কিছুটা বেশি। এই নবমূল্যায়নের ধাক্কা বাংলাদেশে এসে পৌঁছেছে দ্বিতীয় মহাযুদ্ধের পর। কল্লোল এবং পরিচয় গোষ্ঠীর কবিরাও এক হিসাবে রবীন্দ্র বিদ্রোহী ছিলেন, কিন্তু সে বিদ্রোহ অন্য জাতের। তাতে রবীন্দ্রনাথের গগনচুম্বী প্রতিভার প্রতি শ্রদ্ধা নিবেদনে কুণ্ঠা ছিল না, বরঞ্চ তার মর্মস্থলে এই কথাটাই নিহিত ছিল যে বাংলা কাব্যে এক নতুন মেজাজ ও আঙ্গিকের প্রবর্তক হওয়া সত্ত্বেও রবীন্দ্রনাথ বাংলা কাব্যকে তার একক সাধনায় এমন পরোৎকর্ষে পৌঁছিয়ে দিয়ে গেছেন, যার নাগাল পাওয়া অনুজ কবিদের পক্ষে অভাবনীয়। অনুজ কবিরা রাজপথ বেয়ে কিছু দূর এগোতে না এগোতেই বুঝতে পারলেন ওই পথে তাঁরা আর যাই পান, একান্ত নিজের গলার সুরটি খুঁজে পাবেন না। কল্লোল ও পরিচয় যুগের কবিরা শিক্ষা পেয়েছিলেন ওই কবিগুরুর পাঠশালাতেই। তাঁদের চোখ, কান, কণ্ঠ ও মন তৈরি হয়েছিল তাঁরই সুরের ঝর্ণাতলায়। স্নাতকোত্তরকালে তাঁরা অবশ্য অনুভব করলেন রবীন্দ্রতন্ত্র থেকে মুক্তি লাভের প্রবল তাগিদ।
একাধারে স্বতন্ত্রের প্রেরণা এবং এ কথাটা বিশেষ রূপে পরিচয় গোষ্ঠীর কবিদের সম্বন্ধে প্রযোজ্য। আধুনিক অর্থাৎ প্রথম মহাযুদ্ধ পরবর্তী পাশ্চাত্য সাহিত্যের আকর্ষণ। কিন্তু বর্তমান শতাব্দীর দ্বিতীয়ার্ধে যাঁদের কবি জন্ম, ঠিক রবীন্দ্র বিদ্রোহী তাঁদের বলা যায় না, কারণ তাঁরা আদৌ ওই কাব্য সাম্রাজ্যের রাজানুগত নাগরিক ছিলেন না। সাহিত্যের অন্য জগতে তাঁরা ভূমিষ্ঠ হয়েছেন, অন্য ভাবধারায় পুষ্ট। যে কাব্যানুশীলনে তৈরি হয়েছে বা হচ্ছে তাদের রুচি ও রচনাশৈলী, তা রবীন্দ্র কাব্যের অনুশীলন নয়। বোদলেয়ার, রেবো, মালারমে, ভালেরি, গটফ্রেড বেন, আদ্রে বেত, স্যামুয়েল বেকেট, জন জেনে, অ্যালেন গিন্সবার্গ, কাব্যের এই জগৎ রবীন্দ্রনাথের জগৎ থেকে বহু দূরে অবস্থিত। অবশ্য এরা পুষ্ট হয়েছেন কেবল বিদেশি সাহিত্যের কোলে, এমন কথা আমি বলতে চাই না। বাংলা কাব্যের ঐতিহ্য এদের লেখাকে স্পষ্টতই প্রভাবিত করেছে, তবে সে ঐতিহ্য রবীন্দ্র কাব্যবাহিত নয়। সুধীন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ এবং বোদলেয়ার অনুবাদক, কিংবা যে আঁধার আলোর অধিক কাব্যগ্রন্থের রচয়িতা বুদ্ধদেব বসুর উত্তরাধিকারী এরা। উত্তম অর্ণদের মধ্যে যে লক্ষণগুলি পরিমাণ ও সংযম রক্ষা করে প্রকাশ পেয়েছিল, সেই লক্ষণগুলিকে এই নবীন কবিরা উগ্র এবং বল্গাহীন করে তুলেছেন তাঁদের পদ্যে ও গদ্যে। অমিয় চক্রবর্তী কিংবা বিষ্ণুদের প্রভাবও যথেষ্ট পড়েছে 50-এর কবিদের উপর, কিন্তু যারা ওই প্রভাব গ্রহণ করেছেন তারা আমার এই আলোচনার অন্তর্ভুক্ত নন। তাঁদের সাহিত্য চেতনায় অমঙ্গলবোধ এবং এই অমঙ্গলময় জগতের প্রতি ঘৃণার ভাব তেমন সর্বব্যাপী নয়। এতে আপত্তি করবার কিছু নেই। সর্বত্র যেমন সাহিত্যেও তেমনি ভাব ও ভঙ্গি যুগে যুগে বদলায়, সেটাই স্বাভাবিক, সেটাই প্রাণের লক্ষণ। কিন্তু সব পরিবর্তনেরই একটা সীমা আছে, ওই সীমাটুকু ছাড়িয়ে গেলে মূল বস্তু আর সে বস্তুই থাকে না। কাব্য সৃষ্টি ও কাব্যবিচারের ইতিহাস পরিবর্তনের যতই সাক্ষ্য দিক, সর্বদেশকালের কবি মানুষের পরিচয় এমন কয়েকটি মূল সূত্র কি আজও সুস্পষ্ট হয়ে ওঠেনি, যার উপলব্ধি আমাদের সাহিত্য চর্চাকে বিবেকজ্ঞান সম্পন্ন করতে পারে? অর্থাৎ কবির সঙ্গে অকবির, রসস্রষ্টার সঙ্গে কারুকর্মীর পার্থক্য নির্ণয়ের সহজ শক্তিটি জাগিয়ে দিতে পারে। কারণ আমার সন্দেহ ক্রমে বিশ্বাসে পরিণত হচ্ছে যে রোমান্টিকতার মোহ থেকে মুক্তিলাভের ঐকান্তিক সাধনায় আধুনিক কবিরা এমন কিছু থেকে নিজের মনকে বিমুক্ত করেছেন যাতে কবির চিরন্তন এবং অব্যর্থ পরিচয় সব আধুনিক কবিদের সম্বন্ধে এ কথা খাটে না। সম্মানিত ব্যতিক্রম অবশ্যই রয়েছেন, বিদেশে এবং এদেশেও। আমি বলছি আধুনিকতার সাধারণ লক্ষণের কথা। সেই সাধারণ লক্ষণাবলীর মধ্যে একটি বড় লক্ষণ হলো কবিচিত্তে বিস্ময়বোধের অসারতা। গ্রিকরা বলতেন বিস্ময় দর্শনের সূত্রপাত, কবিতারও শুরু সেইখানে। তবে বিস্ময় মানে উচ্ছ্বাস নয়, এবং শুরু যেখানে সেইখানে কবিতার পরিণতি দেখা যাবে এমন কোনো কথা নেই। পরিণত কাব্যের লক্ষ্য হয়তো শেক্সপিয়ার কথিত সেই নৈবত্তিক প্রশান্তি যা জীবন মরণের সারাৎসার, অথবা এমন এক ট্র্যাজিক চেতনা যাতে 72-এ বুড়োর মৃত্যু হয়ে ওঠে মহান, এবং কর্ডেলিয়ার নিহত দেহের সম্মুখে দাঁড়িয়েও মনে হয় না যে সমস্ত শুভ শক্তির বিনাশ ঘটেছে, অথবা এমন শ্রেয়বোধ যার কাছে শ্যামার প্রাণঘাতী কাম ক্ষমার্হ ঠেকে এবং ব্রজসেনের নীতিবিশুদ্ধ ক্ষমাহীনতা ক্ষমার অযোগ্য, অথবা অন্য কিছু। অবশ্য চামেলির গন্ধ, ঝরনার গান, ময়ূরের নৃত্য বা যুবতীর লাস্য নিয়ে হাজার হাজার বছর ধরে বিস্ময় বোধ করা কবির পক্ষে সম্ভব নাও হতে পারে। কিন্তু পৃথিবীটা তো খুব ছোট নয়, আর বিশ্বব্রহ্মাণ্ড তার চেয়ে একটু বড়। এবং আইনস্টাইন যদি বা বলে থাকেন জড়জগৎ সসীম, মনোলোকের সীমানার কথা বলতে সাহস পাননি কোনো ফ্রয়েড বা প্যাভলভ। মানুষ যে কেবল জৈব জগতের অধিবাসী নয়, আধ্যাত্ম লোকেরও পরিব্রাজক, তারই অভিজ্ঞান রয়েছে এই শাশ্বত বিস্ময়বোধে। বিস্ময়বোধের অবলুপ্তিকে তাই আমি কাব্যের প্রগতি বলে মেনে নিতে কুণ্ঠিত। রবীন্দ্রনাথ লিখেছিলেন, জগতের মাঝে কত বিচিত্র তুমি হে, তুমি বিচিত্র রূপিণী,
আধুনিকরা সংক্ষেপের পক্ষপাতী, তাই তাঁদের উপলব্ধিও একটু সংক্ষিপ্ত। জগতের মাঝে দ্বিচিত্র তুমি হে তুমি, দ্বিচিত্র রূপিণী। চিত্র দুটির একটি চিত্র দুঃখের, অন্যটি পাপের। দুঃখ পাপের যোগ্য সত্তাকে ইংরেজিতে ইভিল বলে অভিহিত করা হয়, তারই বাংলা করেছি অমঙ্গল। দর্শনশাস্ত্রে ও ধর্মশাস্ত্রে প্রবলেম অফ ইভিল এক বহু প্রাচীন এবং আজও পর্যন্ত নাছোড়বান্দা সমস্যা। ইদানিংকালে তা সাহিত্যকেও পেয়ে বসেছে। ঠিক দার্শনিক সমস্যাটি নয়, জগতের মধ্যে অমঙ্গলের একছত্র আধিপত্য। দুঃখ ও পাপের মাত্রা আধুনিককালে আগের চেয়ে বেড়েছে কিনা এ বিষয়ে সন্দেহের অবকাশ আছে, কিন্তু আধুনিক সাহিত্যের উপর তার ছায়া যে অতি বৃহৎ আকার ধারণ করেছে তাতে সন্দেহের কোনোই অবকাশ নেই। প্রতিবিম্ব বিম্বকে আয়তনে এবং বর্ণের কালিমায় বহু গুণে ছাড়িয়ে গেছে বলে আমার বিশ্বাস। ফ্রান্সে ভিক্টর উগোর নেতৃত্বাধীন কবিদের মধ্যে এবং ইংল্যান্ডে লেক স্কুলের কবিগোষ্ঠীর মধ্যে রোমান্টিকতার 16 কলায় পূর্ণ বিকশিত ছিল। তার অবসান ঘটল অমঙ্গলেরই প্রবল অভিঘাতে। ঘটালেন বোদলেয়ার। বোদলেয়ারকে বলা হয় প্রথম কাউন্টার রোমান্টিক এবং কাব্যে আধুনিকতার পথিকৃৎ। ওই সময় এবং পরবর্তীকালে কাব্যের আঙ্গিকেও এক বিরাট পরিবর্তন দেখা দিয়েছিল। অনেকে বলতে লাগলেন কবিতায় যে ভাব প্রকাশ পায় তা যতই অকিঞ্চিতকর, উদ্ভ্রান্ত বা উদ্ভট হোক তাতে কিছু আসে যায় না। এমনকি ভাবের অংশটা পালাতে পালাতে একেবারে বুঁদ হয়ে গেলে, ঝিম হয়ে গেলে, ভোঁ হয়ে গেলে, তার মানে না হয়ে গেলেও ক্ষতি নেই, কারণ কবিতার ভঙ্গিটাই আসল, ভঙ্গিটাই পথ এবং লক্ষ্য, সাধনা এবং সিদ্ধি। এর বিস্তারিত আলোচনা এই গ্রন্থের অন্তিম দুটি অধ্যায়ে পাওয়া যাবে। আপাতত ভাবের দিক থেকে যে বিপ্লব ঘটালেন বোদলেয়ার, তার বিষয়ে কিছু বলতে চাই। পোল ভালরের মতে বোদলেয়ার ফরাসি সাহিত্যের উপর সবচেয়ে প্রভাবশালী কবি। তাঁর কবিতা আধুনিকতার প্রতিভূ। এই বাংলাদেশেও একজন কৃতি ও লব্ধপ্রতিষ্ঠ প্রবীণ এবং পরীক্ষা নিরত বহু নবীন কবির পক্ষে কথাটা রেবর মেনে নেওয়া অত্যন্ত বেশি সহজ হয়ে গেছে যে তিনি অর্থাৎ বোদলেয়ার প্রথম দ্রষ্টা, কবিদের রাজা, সত্য দেবতা। রবীন্দ্রনাথ দুঃখের সঙ্গে লক্ষ্য করেছেন এক একটি জড় প্রকৃতির লোক আছে জগতের খুব অল্প বিষয়ই যাহাদের হৃদয়ের ঔৎসুক্য। তাহারা জগতে জন্মগ্রহণ করিয়াও অধিকাংশ জগৎ হইতে বঞ্চিত। তাহাদের হৃদয়ের গবাক্ষগুলি সংখ্যায় অল্প ও বিস্তৃতিতে সংকীর্ণ বলিয়া বিশ্বের মাঝখানে তাহারা প্রবাসী হইয়া আছে। এমনই এক প্রবাসী, আজকালকার ভাষায় অ্যালিয়েনেটেড কবি বোদলেয়ার। বোদলেয়ার আপন হৃদয়ের গবাক্ষগুলিকে সম্পূর্ণ বন্ধ করে অধিকাংশ নয়, সমস্ত জগৎ থেকেই নিজেকে বঞ্চিত করতে চেয়েছিলেন। বর্ষার ধারা তাঁর কাছে নেমে আসে জেলখানার গরাদ হয়ে। When the rain spreading its immense trails imitates a prison of bars, আর আকাশ সেখানে নীল নয়, চটচটে কালো। Can you illuminate a grimy black sky? Can we pierce shadows denser than pitch with no morning or evening, with no stars, without even gloomy flashes of lighting? Can you illuminate a grimy black sky? The devil has snuffed the light at the windows of the inn. সেই ঘুটঘুটে অন্ধকার জেলখানায় তাঁর কবিসত্তা বাস করত, যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডিত। এলিয়ট বলেছেন, যদিচ বোদলেয়ার পদ্যরীতি ও শব্দবিন্যাস বৈপ্লবিকভাবে নতুন, জীবনবোধে যে নূতনত্ব তিনি এনেছিলেন তা আরও মৌলিক ও গুরুত্বপূর্ণ। এই যুগান্তকারী জীবনবোধের মূল কথা হল প্রত্যক্ষ জগতের প্রতি রোমান্টিক বিস্ময় ও উৎসাহের স্থলে এক সর্বগ্রাসী বিতৃষ্ণা ও নির্বেদের অভিষেক। বোদলেয়ারীয় বিতৃষ্ণার 4টি কারণ নির্দেশ করা যেতে পারে। অন্তত এই 4টি কারণের কথা আমি এখানে তুলতে চাই। প্রথম কারণটি মোটের উপর ঐতিহাসিক,
বোদলিয়ার যখন কবিতা লেখা আরম্ভ করেন তখন ফ্রান্সের রোমান্টিকতার সর্বত্র জয় জয়কার এবং রোম্যান্টিকদের রাজা ভিক্টর উগো গৌরবের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত। রোম্যান্টিসিজমের সংজ্ঞা দিতে গিয়ে বোদলেয়ার স্বয়ং বলেছেন তা মূলত এক প্রকার অনুভূতি এবং বিশেষত অন্তরঙ্গতা, আধ্যাত্মিকতা, বর্ণবৈভব, অসীমের উৎকণ্ঠা। এসব ব্যাপারে রোম্যান্টিকদের কৃতিত্ব অস্বীকার করার তার কোনো ইচ্ছা ছিল না, বরঞ্চ সৃজনী কল্পনার ক্ষেত্রে মহৎ পূর্বসূরিদের সমকক্ষ হতে পারবেন কিনা সে বিষয়ে তার নিজের মনে বেশ একটু সন্দেহ ছিল। লিখেছেন আঁরি পের। ফ্লোর দু ম্যাল এর ভূমিকায় খসড়ায় বোদলেয়ার স্বয়ং ঘোষণা করছেন লব্ধপ্রতিষ্ঠ কবিরা কাব্যরাজ্যের সবচেয়ে সমৃদ্ধ প্রদেশগুলি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন বহুকাল পূর্বেই। সুতরাং আমাকে হতে হবে অন্য কিছু। তার একটি মৌলিক প্রত্যয় ছিল যে মানুষের, এমনকি শিশুরও হৃদয়াবেগ সমষ্টি দুটি সম্পূর্ণ পৃথক কক্ষে বিভক্ত, এক্সোটিসি অফ লাইফ ও হরর অফ লাইফ। যেহেতু রোম্যান্টিকরা ছিলেন মাধুর্য প্রেমের কবি, তাই বোদলেয়ারকে হতে হবে তিক্ততার ও ঘৃণার কবি। এক কথায় তার বিশ্ব বিতৃষ্ণা ছিল তার কাউন্টার রোম্যান্টিসিজমের অঙ্গবিশেষ। সাধারণত বলা হয় যে এই কবির রচনায় রোম্যান্টিক ও ক্লাসিকের সমন্বয় ঘটেছে। আমার অবশ্য মনে হয় এলিয়েটের উক্তি অধিকতর সত্য। যদিও পরিবেশ গুণে তিনি ছিলেন রোম্যান্টিসিজমের সন্তান, কিন্তু স্বভাব গুণে তাকে হতে হলো রোম্যান্টিসিজমের শত্রু। দ্বিতীয় কারণটিকে বলা যাক বিষয়ীগত, সাবজেক্টিভ, অর্থাৎ কবির দেহমনের মধ্যেই তার জাগতিক বিতৃষ্ণার উপাদানগুলি খুঁজে পাওয়া যাবে। বোদলেয়ার তরুণ বয়স থেকে হয়তোবা জন্মাবধি এক অতিশয় পীড়াদায়ক, গ্লানিকর ও দুরারোগ্য রোগে ভুগতেন, সিফিলিস রোগে। উপরন্তু তার মানসিক কষ্টেরও অবধি ছিল না। শৈশবকাল কেটেছিল মাতা ও মাতার দ্বিতীয় স্বামীর সঙ্গে নানারূপ সংঘর্ষের মধ্যে। স্কুল জীবন সম্পর্কে লিখেছেন, হাতাহাতি শিক্ষক এবং সহপাঠকদের সঙ্গে অনবরত বিরোধ ও সংগ্রাম, মাঝে মাঝে অবসন্ন বিষাদের ছায়া পড়ত মনের উপর। যদিও লেখাপড়ায় তিনি এগিয়েই ছিলেন, তবু উচ্ছৃঙ্খলা ও স্বৈরাচারের জন্য তাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়। প্রণয় পর্বের ইতিহাস, একাধিক যুবতীর প্রতি প্রবল কিন্তু সাময়িক আসক্তি এবং এক নিজ স্বভাবা গণিকার অকাঠ্য মোহবন্ধন ইত্যাদি মোটেই সুখপাঠ্য নয়। তার চরিত্র প্রসঙ্গে এলিয়েট লিখেছেন, সমাজের চোখে এবং ব্যক্তিগত যাবতীয় ব্যাপারে বোদলেয়ার ছিলেন অত্যন্ত বিকৃত স্বভাব, অসামাজিকতা ও অকৃতজ্ঞতার অসাধারণ ক্ষমতা নিয়েই জন্মেছিলেন। তার মেজাজ যেমন তিরিক্ষি ছিল, তেমনি যে কোনো পারিপার্শ্বিক অবস্থাকে নিজের পক্ষে অসহনীয় করে তোলার জেদ ছিল অভ্রভেদী। এহেন ব্যক্তির মন সুস্থ থাকার কথা নয়। বোদলেয়ারের একাধিক গুণগ্রাহী সমালোচক যে বিশেষণটি তার সম্বন্ধে বারবার প্রয়োগ না করে পারেননি, সেটি হচ্ছে আধিগ্রস্ত। এলিয়ট তো তাকে সিম্বল অফ মরবিডিটি আখ্যা দিয়েছেন, প্রতিতুলনা করেছেন পূর্ণ স্বাস্থ্যের প্রতীক গেটের সঙ্গে। রবীন্দ্রনাথের সঙ্গেও করলে পারতেন, কারণ এই বাঙালি কবিও অসাধারণ শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অধিকারী ছিলেন। বিশেষত অধিকারী ছিলেন সেই স্বাস্থ্যের যাকে বোদলেয়ার স্বয়ং বলেছেন পোয়েটিক হেলথ। অত্যন্ত কঠিন শারীরিক পীড়ার মধ্যেও তার কাব্যিক স্বাস্থ্য অটুট ছিল। রবীন্দ্রনাথের বিশ্বপ্রেম যেমন ছিল, তার নিটোল মানসিক ও কাব্যিক স্বাস্থ্যের প্রকাশ বিশেষ, তেমনি বোদলেয়ারের বিশ্ব বিতৃষ্ণাকে তাঁর ব্যাধিগ্রস্ত মনের অভিব্যক্তি জ্ঞান করা যেতে পারে। দুঃখের কথা এই যে বোদলেয়ারের মন ব্যাধিগ্রস্ত ছিল কিনা এ নিয়ে তর্ক ওঠে না। গুণমুগ্ধ সমালোচকরা অসংকোচে মেনে নেন তাঁদের প্রিয় কবি ছিলেন রীতিমতো একটা মেন্টাল কেস। মানসিক স্বাস্থ্যের চেয়ে মানসিক ব্যাধিকেই মূল্যবান মনে করা হয় ইদানিং। তার কারণ কি এই যে আধুনিকেরা বিশ্বাস করেন লৌকিক ব্যাপারে চেতনা ও চরিত্র ওলটপালট হয়ে গেলে লোকোত্তর জ্ঞানের তৃতীয় নয়ন খুলে যায়?
কথাটা একটু পরেই আলোচিত হবে। জীবন ও জগৎ বিষয়ে বোদলেয়ারের এই নতুন নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে তাঁর শারীরিক ও মানসিক অস্বাস্থ্যপ্রসূত জ্ঞান করলেও তাঁর সৃজনী প্রতিভার মূল্য এবং সাহিত্যের ইতিহাসে তাঁর সর্বসম্মত গুরুত্ব কিছুমাত্র হ্রাস পায় না। শুধু আঙ্গিকের অপূর্ব স্রষ্টব্য আর শব্দচয়নের অনবদ্যতা নয়, আরও দৃঢ়ভূমির ওপর এই বিরাট খ্যাতি প্রতিষ্ঠিত। মানুষ স্বার্থান্বেষণে নির্বোধ এবং পরার্থহরণী নির্দয়, জাতি বর্ণ ধর্ম বিদ্বেষে বিমূঢ় মনস্তত্ত্ব ও শরীর বিজ্ঞানীর বর্ণমালাও আয়ত্ত করে ওঠেনি। ফলত নানা প্রকার আধিব্যাধির দাস ইত্যাদি বিবিধ কারণ যতদিন বর্তমান আছে ততদিন জীবনের দৈন্য আমাদের সকলকে মাঝে মাঝে পীড়া দেবেই। বিশেষত সূক্ষ্ম এবং সংবেদনশীল মনের যারা অধিকারী, তারা যখন মনুষ্য জীবনের এই অসহায় দশা কল্পনার চক্ষে দেখেন, তখন এক অপার নৈরাশ্য ও বিষাদের ছায়া পড়ে তাঁদের মনের গভীর তলে। সেই ছায়াকে কায়া দিয়েছেন বোদলেয়ার। তার অভূতপূর্ব প্রকাশের পরোৎকর্ষ ঘটেছে তাঁর কবিতায়। এ সবই স্বীকার্য, তবু বলবো বিশেষ একটি মুডের, বিশেষ একটি রসের অনন্য এবং অনবদ্য কবি বোদলেয়ার, তার বেশি কিছু নয়। অবশ্য এইটুকু বলাও তো কম বলা নয়, কিন্তু তার চেয়ে অনেক বেশি দাবি করা হয়ে থাকে এবং সে দাবি সাহিত্যের রাজধানীগুলি থেকে উত্থিত হয়ে বহুদূর প্রান্তে অবস্থিত কলকাতা নগরীতেও ব্যাপক, অন্তত জোরালো স্বীকৃতি লাভ করেছে ইদানিং। নইলে রবীন্দ্রনাথ প্রসঙ্গে লিখতে গিয়ে বোদলেয়ার সম্বন্ধে এত কথা বলার প্রয়োজন ছিল না। দাবি করা হয় যে ওই বিশিষ্ট বোদলিয়রীয় রসটি সাময়িক কোনো চিত্ত দৌর্বল্যের বা স্থায়ী এক ধরনের অস্বাভাবিক হৃদয়াবেগের প্রকাশমাত্র নয়, তার মধ্যে সেই শাশ্বত গুণটি রয়েছে যাকে বাস্তবানুগ, যথার্থ সত্য ইত্যাদি আখ্যা দেওয়া যায়। কোনো হৃদয়ানুভূতিকে সত্য তখনই বলা সঙ্গত যখন তা অনুভব মাত্র নয়, যখন আমরা তাকে একটি পূর্ণ অভিজ্ঞতা বা সামগ্রিক উপলব্ধি রূপে অবাধে গ্রহণ করিতে পারি। তার মানে দাবি করা হয় যে বোদলেয়ার শুধু আলংকারিক অর্থে কবি নন, বৈদিক অর্থে কবি, অর্থাৎ সত্য দ্রষ্টা। রোমান্টিক কল্পনার রঙিন আবরণ ছিঁড়ে ফেলে নির্ভীক চোখে বাস্তবের নগ্ন রূপ দেখেছেন কি বিভৎস তার সেই সত্যিকার চেহারা। মোট কথা দাবি করা হয় যে বোদলেয়ারের বিশ্ব বিতৃষ্ণা কেবল সাবজেক্টিভ নয়, অবজেক্টিভও বটে। কবি এই দাবি করেছেন, অবশ্য মাঝে মাঝে কবির সুলভ আত্মখণ্ডন প্রবণতায় আবার উল্টো কথাও বলেছেন। গুণী সমালোচকদের লেখনীতেই এমনতর দাবি সুসংবদ্ধ ভাষায় ব্যক্ত হয়েছে। পরিণত বয়সেও বোদলেয়ার বলেছেন, এমন শৈশবের দিন মাঝে মাঝে ফিরে আসে যখন প্রকৃতি রঙীয় রেখায় উজ্জ্বল হয়ে ওঠে এবং নানা প্রতিকূল শক্তির আঘাত সংঘাতময় মনুষ্যলোকে দেখতে পাওয়া যায় দিগন্তের পর দিগন্তের বিস্তার, নিত্য নব মহিমায় ভাস্বর। এই বিরল দিন ও মুহূর্তগুলি কিন্তু বোদলেয়ারের মতে কবির পক্ষে শুভদিন নয়, কারণ তা মিথ্যাশ্রয়ী। কবিকে নিষ্ঠুর সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে, বাস করতে হবে সাধারণ দৈনন্দিন জীবনের ঘন কালিমার মধ্যে। কিন্তু বোদলেয়ার কি সত্যি বাস্তব জগৎকে মোহমুক্ত দৃষ্টিতে দেখতে পেরেছিলেন কিংবা দেখতে চেয়েছিলেন? ছেলেবেলা থেকে তিনি খ্রিস্ট ধর্মাগত এই প্রাচীন সংস্কারের বশীভূত ছিলেন যে মানুষের সামনে দুটি মাত্র পথ খোলা আছে, তার একটি গেছে ভগবানের দিকে, অন্যটি শয়তানের দিকে। মনে মনে তিনি বরণ করলেন প্রথম পথটি, কিন্তু পা বাড়ালেন দ্বিতীয় পথে। রীতিমতো সাধনা করলেন পাপের পঙ্কের, কারণ তার আরেকটি মৌল প্রত্যয় ছিল যে পাপের পথেই তিনি বুঝবেন বিশ্বজগৎ কত নক্কারজনক, এবং সে নক্কার বোধ যত দৃঢ় ও ব্যাপ্ত হবে ততই ভগবানকে কাছে পাবেন তিনি। পঙ্কের সাধনায় বোদলেয়ার ভগবানকে পেলেন কিনা তা ভগবানই জানেন। আমরা অবশ্য পেলাম কয়েকটি অপূর্ব সুন্দর পঙ্কজাত পুষ্প, ফ্লোর ডু মাল। সে যাই হোক, আমার বক্তব্য এই যে জগতের কালিমা তার সংকল্প সাধনার দ্বারা লব্ধ প্রত্যক্ষ অভিজ্ঞতায় পাওয়া নয়,
অর্থাৎ তাঁর বিখ্যাত সফটলিন সাবজেক্টিভ অনুভূতি রূপে যতই সত্য হোক, অবজেক্টিভ উপলব্ধি রূপে সত্য তার কোনো দাবি রাখতে পারে না। বোদলেয়ার জগতের কালিমাই দেখলেন, কারণ শুধু তাই দেখবেন বলে মনস্থির করেছিলেন। যা কিছু শুভ্র, সমুজ্জ্বল ও আনন্দময় তা তার ক্যাথলিক বিশ্বাস মতে তাকে পথভ্রষ্ট করবে, এই ভয়ে সেদিক থেকে তিনি মুখ ফেরালেন জন্মের মতো, যেন ডান চোখটি নিজের হাতেই কানা করে ফেললেন। আশ্চর্য কৃচ্ছ সাধন, কিন্তু প্রত্যাশিত ফল ফলল। বাঁ চোখ দিয়ে বোদলেয়ার দেখতে পেলেন প্রকৃতি ও নারী, কাব্যের দুই চিরন্তন অফুরন্ত বিস্ময় ও রহস্য। উভয় ঘৃণ্য মানুষ, অধিকাংশ মানুষ কশাঘাতের যোগ্য। মোস্ট অফ হিউম্যানিটি ওয়াজ ক্রিয়েটেড ফর দি হুইপ। ওয়ার্ডসওয়ার্থ, রবীন্দ্রনাথ, টলস্টয় যেসব নারী ও পুরুষের কথা লিখেছেন তারা কেউ কোনো দিন বোদলেয়ারের দৃষ্টিগোচর হয়নি। দেশ দেশান্তর ঘুরে এই কবি সর্বত্র শুধু দেখতে পেলেন everywhere without even looking for it, from top to bottom of the deadly scale. We saw the tedious side of immortal sin, woman that veil, slave, proud and stupid, seriously adorning herself and loving herself without disgust, and man that greedy, tyrant, lewd, merciless and grasping, the slave of a slave, the tributary of a swear, the torture enjoying himself, the martyr sobbing, the banquet seasoned and perfumed with blood, the poison of power expiating the despot, the people amount of the stupefying lash. Several religions like our own, so many ladders to heaven. Saintliness finding a thrill in nails and hair shirts, like an invalid snug in his feather bed. Chittering mankind drunk with its own wit, as crazy today as it was in the past, shrieking to God in its insane agony. O thou, my likeness, my master, I curse thee, and last stupid of all, the dauntless lover of madness, filling the fatigued heart and taking refuge in the infinity of opium, such is the eternal balance sheet of the entire globe. The Voyage. রবীন্দ্রনাথ যথার্থই বলেছেন, বিশ্বের প্রতি এই উদ্ধত অবিশ্বাস ও কুৎসা এও একটা মোহ। এর মধ্যে শান্ত নিরাসক্ত চিত্তে বাস্তবকে সহজভাবে গ্রহণ করার গভীরতা নেই। মোহের ভিত্তি চারিত্রনীতির উপর স্থাপিত হোক। শুভাশুভের অত্যন্ত কঠিন বাস্তব সমস্যা নিয়ে বোদলেয়ার সর্বদাই ব্যাপৃত ছিলেন বলেছেন এলিয়ট। কিংবা ক্যাথলিক ধর্মশাস্ত্রের উপর, তা মোহই। বিশ্বজগতের রংটা ফুটফুটে গোলাপিও নয়, চটচটে কালোও নয়। যারা সব কিছুকে গোলাপ ফুলের মতো রূপবর্ণ গন্ধের সুষমাযুক্ত দেখেন বা সৃষ্টিকে পরম করুণাময় ভগবানের অপার অবিমিশ্র কল্যাণ শক্তির প্রকাশ ভাবেন, তারা নিজেকে ভোলান। তাদের আমরা ভাববিলাসী বলে জানি, কিন্তু যারা সমস্ত জগৎটাকে নেকড়ে বাঘ বা পুঁতি গন্ধময় নর্দমারূপী উপলব্ধি করেন, তারাও ভাববিলাসী। পচা মাংসের বিলাসও বিলাসিতার ফ্যাশন বদলেছে এই পর্যন্ত। পূর্বযুগের ভাববিলাসীরা তবু সংযম রক্ষা করে চলতেন। তাদের লেখায় কিটস, ওয়ার্ডসওয়ার্থ, রবীন্দ্রনাথ, রিলকে, ডিকেন্স, জর্জ এলিয়ট, টলস্টয় এরা কেউ সৃষ্টির কালো দিকটার বিষয়ে অনবহিত বা নীরব ছিলেন না। নব্য ভাববিলাসীরা বোদলেয়ার, কাফকা, ফাকনার, নরম্যান মেলার, জাঁ জেনে, সাত্র, যাকে সেন্ট গ্যানেট উপাধি দ্বারা বিভূষিত করেছেন, এবং স্বয়ং সাত্র বিতৃষ্ণা বা বিবমিষার প্রকাশে এরা কেউ সংযমের ধার ধারেন না। কালোকে যত বেশি কালো এবং সাদাকে যত অদৃশ্য করে দিতে পারেন, তাদের সাহিত্যে ততই তারা সত্যদ্রষ্টা বলে খ্যাতি লাভ করেন। প্রাচীন পারস্য মতে এ জগৎ শুভাশুভ শক্তিদ্বয়ের দ্বন্দ্বক্ষেত্র।
মানুষকে তারা আহ্বান করেছিলেন শুভ দেবতার পক্ষে এই সৃষ্টিযুদ্ধে যোগ দেবার জন্য। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন ব্রহ্মের কঠোর তপস্যা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে জড় থেকে প্রাণ ও মনের দিকে, অশুভ থেকে শুভের দিকে, অপূর্ণ থেকে পূর্ণের দিকে নিয়ে যাচ্ছে। অনাদন্ত কাল ধরে এই কঠিন বেদনাময় সৃষ্টি কার্য থেকে চলেছে, তার দিকে পিঠ না ফিরিয়ে রবীন্দ্রনাথ বলছেন, হে রুদ্র, তোমারই দুঃখরূপ, তোমারই মৃত্যুরূপ দেখিলে আমরা দুঃখ মৃত্যুর মোহ হইতে নিষ্কৃতি পাইয়া তোমাকেই লাভ করি, নতুবা ভয়ে ভয়ে তোমার বিশ্বজগতে কাপুরুষের মতো সংকুচিত হইয়া বেড়াইতে হয়। সত্যের নিকট নিঃসংশয়ে আপনাকে সমর্পণ করিতে পারি না। হে দারুণ, তুমি আমার প্রিয় কম্পিত হৃৎপিণ্ড লইয়া অশ্রুসিক্ত নেত্রে তোমাকে দয়াময় বলিয়া নিজেকে ভুলাইব না। বলছেন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। চশমাটা কি খুব বেশি রঙিন বলে ঠাহর হচ্ছে? এর চেয়ে অনেক বেশি রঙিন নয় কি সেই চশমা যার ভিতর দিয়ে বোদলেয়ার মনুষ্যলোক ও জড় প্রকৃতিকে দেখেছেন? অ্যান ওশাস অফ হরর ইন এ ডেজার্ট অফ ইনিউই রূপে। যারা বলেন বোদলেয়ারের মনে লোকোত্তর পরোৎকর্ষের অথবা পরোৎকৃষ্ট সত্তার অর্থাৎ ভগবানের প্রতি নিবিড় ভক্তি ও প্রেম অত্যন্ত উজ্জ্বল ছিল বলে তিনি এই দোষ পাপপূর্ণ বিশ্বজগৎকে সইতে পারতেন না, তাদের সঙ্গে আমি একমত নই। বোদলেয়ারের কবিতায় কোনো সদর্থক ভাব বা ইঙ্গিত আবিষ্কার করতে গেলে কষ্ট কল্পনার উপর নির্ভর করতে হয়। নর্থকভাবে তার সমগ্র কাব্য সৃষ্টি এতই ভরপুর যে সেখানে অন্য কিছুর স্থান আছে বলে ঠাহর হয় না। হাসপাতাল বিষয়ক গদ্য কবিতাটিতে হাসপাতাল সেখানে স্পষ্টতই সমস্ত পৃথিবীর প্রতীক। কবি তার আত্মাকে জিজ্ঞাসা করছেন, এই হাসপাতালের যন্ত্রণা থেকে মুক্তি পেতে সে কোথায় যেতে চায়? নানা লোভনীয় জায়গা ও অবস্থার বর্ণনা করে প্রশ্ন করছেন, সেখানে কি? আত্মা নীরব। অবশেষে তক্ত হয়ে আত্মা চিৎকার করে ওঠে, anywhere anywhere as long as it be out of the world। দ্য ভয়েজের উপান্ত স্তবকে বোদলেয়ার মৃত্যুকে সম্বোধন করে বলেছেন, দিস কান্ট্রি বোর্স, ও ডেথ, লেট আস সেট সেল। কিন্তু কোথায় যাবেন তিনি জীবনকে প্রত্যাখ্যান করে? কোনো পারত্রিক পরম শুভ বা সুন্দর ভূখণ্ড কি তাকে আহ্বান করছে? না, তেমন কিছু নেই সংসারে বা সংসারের পরপারে। কি এসে যায় তাতে? গন্তব্য নয়, গতি, অর্থাৎ পলায়নটাই শেষ কথা। যে নূতন স্থানে পৌঁছবেন সেটা আগের মতোই নক্কারজনক হবে এ কথা জেনেই তিনি নতুনের সন্ধানী। To drive into the gulf, hell or heaven, what matter? Into the unknown in search of the new। পারলৌকিক কোনো কিছুর তৃষ্ণা নয়, জাগতিক সর্ববিষয়ে বৃতৃষ্ণাই বোদলিয়ারি কাব্যের মূল এবং পরিব্যাপ্ত অনুভূতি। বোদলেয়ারের বিরুদ্ধে আমার সবচেয়ে বড় নালিশ এই যে তিনি প্রতিভাবান কবি অথচ তাঁর আশ্চর্য প্রতিভা ক্ষয় করছেন নিজের এবং আমাদের সকলের সর্বনাশ ঘটাতে। বৈজ্ঞানিক, রাজনৈতিক, এমনকি ধর্মপ্রচারক এদের সকলের অপেক্ষা শিল্পীর ভাবনা ও বেদনা অনেক বেশি সংক্রামক। রোমান্টিকদের বলা হয় যৌবনের কবি, বোদলেয়ার হলেন জরার কবি। আমাদের মনের যৌবন ততদিনই যতদিন মনোবৃক্ষের ছড়িয়ে পড়া রসলোলুপ পাতাগুলি জীবন্ত থাকে। 70 কারো বা 80 বছর পার হয়ে গেলে ওই পাতাগুলির ঝরে পড়ার দিন অবশ্যই আসে। মন তখন আকুঞ্চিত, অসংবেদনশীল ও অসাড় হয়ে পড়ে। কাউকেই কোনো কিছুকেই ভালোবাসতে পারে না, কিছুই ভালো লাগে না, কিছুই দেখতে, ছুঁতে, জানতে ইচ্ছে হয় না। মানবিক বা প্রাকৃতিক কোনো ব্যাপারই আর আশ্চর্য ঠেকে না। সবই তখন পুরনো বা পানসে, বিস্বাদ, একঘেয়ে। 18 বছর বয়স থেকেই যদি কারো মনের ওই পাতাঝরা অবস্থা ঘটে যায় তবে একে তার সর্বনাশ ছাড়া আর কি বলবো। এই অবস্থা কি ঘটবে না
যদি আমাদের নিত্যসঙ্গী হন সেই শক্তিমান কবি, যিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করে কিছুই দেখতে পেলেন না যাতে তার মন সাড়া দিতে পারে, স্পন্দিত হতে পারে, বিস্ময়, আগ্রহ বা কৌতূহল বোধ করতে পারে। দেখলেন কেবল বিভৎস এক মরুদ্যানের চারিদিকে একঘেয়ে বিরক্তিকর মরুভূমির অনন্ত বিস্তার জগতে নিছক ভালো কিছু আছে, হয়তো নিছক মন্দও কিছু থাকতে পারে। শতকরা ৯৯ বস্তু ভালোয় মন্দে, সুন্দরে কুৎসিতে, সত্যানৃতে মিথুনীকৃত, কিন্তু যার মন সপ্রাণ ও সংবেদনশীল, তাকে তৃণখণ্ড থেকে নীহারিকা পুঞ্জ পর্যন্ত প্রত্যেকটি বস্তু ও ব্যাপার ডেকে বলছে, আমার দিকে চেয়ে দেখো, আমাকে স্পর্শ করো, বুদ্ধি দিয়ে বোঝো, হৃদয় দিয়ে বোধ করো, দেখবে আমার কোথাও শেষ নেই, তল নেই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের, এবং তদতিরিক্ত যদি কিছু থাকে তবে তারও অনন্ত রহস্যের আভাস আছে আমার মধ্যে। এই পরমাশ্চর্য জগৎকে বোদলেয়ার কেমন করে বললেন মোনোটন এপেতি। এত বড় অনিত্য বাক্য কি সাহিত্যে আর কোথাও উচ্চারিত হয়েছে? যদি বলেন এটা নৈর্ব্যক্তিক সত্য বা মিথ্যার প্রশ্ন নয়, একঘেয়ে আর অকিঞ্চিতকর জগৎটা কবিরই মনের প্রতিবিম্ব, তবে আমি তা মেনে নিয়ে শুধু একটি প্রশ্ন যোগ করব, যে রসনায় সবই বিস্বাদ ঠেকে, সে রসনার আস্বাদন শক্তি কি অবশিষ্ট আছে? যে মনের কাছে সবই একঘেয়ে, সে মন কি বুড়িয়ে যায়নি? বিভৎসকে দেখবার মতো নির্ভীক চোখ বোদলেয়ারের ছিল, কিন্তু জগতের ও জীবনের পরম বিস্ময় বোধ করবার মতো মনের সজীবতা কোনো ভুয়ো দর্শনের বা আপ্তবাক্যের আওতায় পড়ে হারালেন তিনি। সবচেয়ে উদ্বেগের কারণ এই যে বোদলেয়ারীয় আনুইয়ের তন্নিষ্ঠ চর্চা আমাদের যুবকদের মনকেও যৌবনের প্রারম্ভেই জরাগ্রস্ত করে দিচ্ছে। বোদলেয়ারের সাক্ষাৎ বা পরোক্ষ প্রভাব পাশ্চাত্য সাহিত্যকর্মের উপর ও সাহিত্যিকদের জীবনবোধের উপর গাঢ় থেকে গাঢ়তর হয়ে চলল। সে প্রভাব ফরাসি কাব্যে তাঁর মৃত্যুর অব্যবহিত পরেই পরিলক্ষ্য। যদিও চ্যানেল পার হতে তার ২-৪ দশক সময় লেগেছিল, ফ্রান্সে বোদলেয়ারের পরে যে কাব্যশৈলী সবচেয়ে শক্তিমান কবিদের আনুগত্য লাভ করল তাকে প্রতীকবাদ নামে অভিহিত করা হয়। প্রতীকী কবিদের কাছে এটা মৌরসী সূত্রে পাওয়া। সুতরাং অবধারিত সত্য যে জগৎ ব্যাপারটা অতিশয় কদর্য এবং তার প্রতি একমাত্র সঙ্গত ভাব বিতৃষ্ণা, একমাত্র উচিত কৃত্য মুখ ফিরিয়ে নেওয়া। রেবো ইন্দ্রিয় জ্ঞানের শক্তিটাকে শুদ্ধ বিপর্যস্ত করতে উপদেশ দিলেন, কারণ ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুমাত্র তার কাছে অবজ্ঞেয়। কবিতার ভাষার যে স্বাভাবিক পার্থিব সমাজবদ্ধ অর্থ ব্যঞ্জনা থাকে তাকে প্রায় অবলুপ্ত করতে তৎপর হলেন, এই ভরসায় যে তাতে করে কবিতার অপার্থিব অর্থ দোতনা প্রজ্জ্বল হয়ে উঠবে। আবিষ্কার করতে চাইলেন এক অভিনব ভাষা যা পরব্রহ্মের রূপায়ণে সক্ষম। এই পরব্রহ্ম বিষয়ে যোগী, মুনি, ঋষি প্রভৃতি আখ্যা বিশিষ্ট সিদ্ধ পুরুষেরা বহু দীর্ঘ গুহ্য তপস্যার ফলে যদি বা কোনো অতীন্দ্রিয় অনির্বচনীয় প্রত্যক্ষ জ্ঞান লাভে সক্ষম হয়ে থাকেন, কবি লোকোত্তর রহস্য উপলব্ধি করেন, বিশ্বলোকের মাঝখানি দৃশ্যরূপের মধ্যেই প্রত্যক্ষ করেন অপরূপকে, দর্শনাতীতকে। এই কথাটা সুন্দর করে বলেছেন জ্যাক ম্যারিতা। আধুনিক কাব্য শিল্পকলার বোধ করি সবচেয়ে জ্ঞানী ও সহৃদয় অধিবক্তা। কবির উপলব্ধি উপলব্ধ বস্তুগুলিকে প্রাণস্পন্দিত ও স্বচ্ছ করে তোলে। সেই স্বচ্ছ আবরণের ওপারে আমরা দেখতে পাই দিগন্তের পর দিগন্তের বিস্তার। কবি এক অসীম রহস্য অনুভব করেন বাস্তব জগতের রহস্যের মধ্যেই। এই সঙ্গে তিনি আরও একটি মত প্রকাশ করেছেন যা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ম্যারিতা মনে করেন কবিতার ভাষা দুটি সম্পূর্ণ ভিন্ন স্তরের অর্থ বহন করে। ক্লাসিক্যাল কাব্য
তার লেখায় এর মানে প্রাক বদলেরীয় কাব্য পাঠকের সামনে উপস্থিত করে শব্দের পর শব্দ সাজিয়ে গড়া যে শিল্পরূপটি, তার প্রথম ইঙ্গিত অবশ্য কতকগুলি সুনির্দিষ্ট চিত্তগ্রাহ্য বস্তুর দিকে, কিন্তু এটি উপলক্ষ মাত্র, আসল লক্ষ্য পরম সত্তার সেই ঝলকটুকু দেখিয়ে দেওয়া যা চিত্তের অগম্য কনসেপ্টের সঙ্গে কনসেপ্ট যোগ করে যার নাগাল পাওয়া যায় না, অর্থাৎ ভাষার সাধারণ এবং যুক্তিবিদ্যানুমোদিত প্রয়োগ যেখানে ব্যর্থ। এ পর্যন্ত যদি বা মেনে নেওয়া যায় মুশকিল বাধে যখন ম্যারিতা ঘোষণা করেন যে কবিতার ভাষার দুই প্রকার অর্থ কেবল ভিন্ন নয়, একেবারে পরস্পর অনপেক্ষ, এতই অনপেক্ষ যে প্রথম অর্থ প্রত্যক্ষ পার্থিব বস্তুসমূহের নির্দেশ বর্জন করেও কবিতার পক্ষে সম্ভব, দ্বিতীয় অর্থ অতীন্দ্রিয় পরম রহস্যময় সত্তার ইঙ্গিত বহন করা। উপরন্তু ম্যারিতা বলতে চান প্রতীকী কবিরা এহেন পূর্ণবিচ্ছেদ ঘটাতেই বদ্ধপরিকর। কবিকৃত শব্দ পরম্পরার এই যে মধ্যবর্তী অর্থ যা আমাদের মনকে নিয়ে যায় প্রাকৃতিক বা মানবিক বাস্তব জগতে, এই বাড়িগুলির জটিল বোবা রেখা ওই জম্বুপুঞ্জের শ্যামবনান্ত সেই কুসংস্কারাচ্ছন্ন মেয়েটির ব্যক্তিরূপ, যে মেয়ে তাগায় তাবিজে ভয়ে উদ্বেগে বেঁধে রেখেছে নিজেকে এবং আপনজনকে। আধুনিক কবিতা চাই এই বাস্তব অভিধেয়টিকে আবছা করে দিতে, সম্ভব হলে একেবারেই মুছে ফেলতে। তার কারণ আধুনিক কবিরা বিশ্বাস করেন যে, এবং ম্যারিতা সে বিশ্বাস সমর্থন করেন, বাস্তব জগতের অংশবিশেষ যদিও ভাষার স্বাভাবিক অভিধা, তবু তা আড়াল করে রাখে সেই পরম সত্তাকে যার আভাটুকু প্রতিবিম্বিত করা কবিতার চরম লক্ষ্য। তাই চলিত কাব্যের দুই অর্থের মধ্যে প্রথমটিকে ছেঁটে ফেলতেই আধুনিক কবিরা কৃতসংকল্প। কিন্তু কবি কেমন করে এই অসাধ্য সাধন করবেন তা আমার ধারণার অতীত। তিনি নিজে যখন সেই পরম রহস্যঘন সত্তার আভাস পেয়েছেন প্রত্যক্ষ জগতের অন্তরঙ্গ হয়েই, তখন কোনো জাদুঘাটির স্পর্শ পাঠককে এক লাফে এই দৃশ্য প্রপঞ্চ সম্পূর্ণ পার করিয়ে দিয়ে পরমের এক্কেবারে মুখোমুখি দাঁড় করাবেন। যে পথে তিনি দৃশ্যলোক থেকে দৃশ্যাতীতে উত্তীর্ণ হয়েছেন, মর্ত অমর্ত্যের মধ্যে সেতুবন্ধন করেছেন, পাঠক সেই পথে তাঁর অনুগামী হতে পারেন, সহযাত্রী হতে পারেন, কিন্তু পথিকৃতকে একেবারে টপকে যাবেন কোন মায়া বলে। এমনই এক আজগুবি কাণ্ড ঘটাতে গিয়ে ব্যর্থ হলেন রেবো। উপলব্ধি করলেন তার সাধ কবি মাত্রের সাধ্যাতীত। চোখের সামনে দেখতে পেলেন কবিতাকে যে পথে তিনি হাঁটাতে চান তা কোনো রাজপথ নয়, একটি অন্ধ গলি। সেই প্রবীণ উপলব্ধির তরুণ বেদনা জানিয়ে গেলেন তাঁর এ সিজন ইন হেলে কাব্যগ্রন্থে। আমরা পাঠকরা বঞ্চিত হলাম না, তবে এই ভেবে প্রবঞ্চিত যেন না হই যে রেবো কবিতার সামনে নতুন কোনো পথ খুলে দিয়ে গেছেন। কোনো পথ খোলা নেই জেনেই কুড়িতে পা দিতে না দিতে এই ব্যর্থকাম কবি কবিতা লেখা এক্কেবারে বন্ধ করে দিলেন। বাকি জীবনটা তার শুধু বন্ধা নয়, বাউন্ডলে ছন্নছাড়া শোচনীয়। দেবদত্ত শক্তিতে মালার্মের রেবোর সমকক্ষ ছিলেন না হয়তো, কিন্তু সাধনা তাঁর অতুলনীয়। অন্তত কাব্যের বহিরঙ্গ বিচারে বোদলেয়ারের মতো তিনিও দৃঢ় প্রত্যয় মেনে নিয়েছিলেন যে কবির পক্ষে বহির্জগৎটা পরিহার্য। বরঞ্চ তাঁর পরিহরণ আরও চরমে পৌঁছেছিল জগতের প্রতি কোনরূপ বিক্ষোভ বা বিতৃষ্ণাও তার মনে, অন্তত মনের অভিব্যক্তিতে স্থান পায়নি। আদৌ বহির্মুখী ছিল না বলে তার কাব্য বোদলেয়ারের মতো অন্তর্মুখী হবে এ প্রত্যাশাও কিন্তু ভ্রান্ত। মালার্মের কবিতা ছিল জ্ঞানত, নিকামত, সংকল্পত, শূন্যমুখী। গোড়া থেকে অবশ্য তা ছিল না। প্রথম জীবনে তিনি পরোৎকর্ষে সুন্দরের, শুভের অথবা এসবের প্রতীক নীলাকাশের প্রবল আকর্ষণ অনুভব করতেন। পরম সুন্দরের আকর্ষণ কিন্তু তাকে শুধু বিক্ষুব্ধই করল। সেই আকর্ষণকে সমূলে বিনষ্ট করতে চাইলেন একটি স্মরণীয় কবিতায়, সুধীন্দ্রনাথ দত্তের অনুবাদে, যার শিরোনাম নীলিমা।
নীলাকাশকে ঢেকে দিতে ব্যাকুল হলেন প্রভাতের কুয়াশায়, প্যারিসের চিমনির ধোঁয়ায় সল্লাসে ঘোষণা করলেন মরে গেছে মহাকাশ। কিন্তু নীলিমা থেকে অব্যাহতি পাওয়া এত সহজ নয়, দীর্ঘতর তপস্যা সাপেক্ষ, কাজেই বৃথা অব্যাহতি ভিক্ষা। নীলিমাই আবার বিজয়ী, কিন্তু শেষ অবধি নীলিমাও হার মানল এ কবির একান্ত সাধনার কাছে। সমুদ্র সমীর ও স্তব্ধ হলো, নাবিকের গান আর মধুর শোনালো না, কোনো গানই মাধুরীর লেশটুকু রইল না, রিক্ত কাগজের শুক্ল সঙ্গত সংযম রইল কেবল তাঁর সম্মুখে প্রসারিত, কারণ তিনি সংকল্পবদ্ধ যে তাঁর কবিতার খাতার শুভ্র পৃষ্ঠাকে কলঙ্কিত করবেন না বাস্তব কোনো কিছু উল্লেখে। লিখতে না পাবার বিক্ষোভ নিয়ে অবশ্য কয়েকটি সুন্দর কবিতা লিখলেন তিনি। বস্তুতপক্ষে তাঁর অর্ধেক রচনার প্রথম পর্বের সবকটি কবিতার একমাত্র বিষয় তাঁর ঊষরতার বেদনা। এই বেদনা কিঞ্চিত প্রশমিত হলো শেষ জীবনে। মালারমে আবিষ্কার করলেন অপর একটি কাব্য বিষয়, সত্যি কথা বলতে কি একটি নতুন কাব্য কৌশল, যার পরাকাষ্ঠা দেখা গেল তাঁর সবচেয়ে পরিচিত ঈষৎ দীর্ঘ রচনায় ফণের দিবা স্বপ্নে। কবিতাটি আরম্ভই হয় বাস্তবের ক্ষীণতম পটভূমিতে, একটি পৌরাণিক কাহিনীতে, কাহিনী বর্ণিত স্বপ্নে। 4 লাইন পরেই কিন্তু সেইটুকু বাস্তবের ছোঁয়াও আর থাকে না। স্বপ্নটা ভেঙে ভেঙে যায়, ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। স্বপ্নের বস্তুগুলি যেন তারা একেবারেই কিছু না। শার্ল মোর তাঁর ভূমিকায় বলেছেন, মালারমে গদ্যে পদ্যে বুঝিয়ে দিয়ে গেলেন কবি কর্ম হচ্ছে যে কোনো কিছু থেকে এক্কেবারে কিছু না কিছুর দিকে ডানা মেলে উড়ে চলে যাওয়ার কৌশল বিশেষ। ম্যারিটার অভিমত, মালারমের কবিতা হচ্ছে an elaboration of pure artifact mirroring only the void। এই অত্যাশ্চর্য কর্ম কিন্তু কেবল কাব্য রচনার মধ্যে সুসম্পন্ন হয় না। মালারমেও তা করতে পারেননি। টিকা, ভাষ্য, গৌরচন্দ্রিকা ইত্যাদি দ্বারা সংবলিত না হলে 2-4টি বাদে এই অসাধারণ প্রতিপত্তিশালী কবির প্রায় সমস্ত রচনাই প্রহেলিকা থেকে যায়। গবেষণামূলক নিবন্ধ লেখার পক্ষে যতটা উপযুক্ত, রসাস্বাদনের পক্ষে তার সিকিভাগও নয়। শুনেছি মালারমের এক একটি ক্ষীরাঙ্গী কবিতার উপর মোটা মোটা থিসিস রচনা করে মার্কিন বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরেরা ডক্টরেট উপাধি পেয়ে থাকেন। কোন হাটে তুই বিকোতে চাস ওরে আমার গান। এলিয়েট বলেছিলেন আধুনিক কবিরা তাদের কবিতায় মামুলি অর্থটিকে ব্যবহার করেন পাঠকের বুদ্ধিবৃত্তিকে ঘুম পাড়িয়ে রাখার জন্য, যাতে বুদ্ধির পাহারা এড়িয়ে কবিতা সোজা হৃদয়ের গোপন কক্ষে প্রবেশ করতে পারে। ঘুম পাড়াবার শক্তি ছিল ভেরলেনের, ইয়েটসের, পাস্তেরনাকের কবিতায়, কিন্তু স্বয়ং এলিয়েট, মালারমে কিংবা ভ্যালেরির কবিতা বুদ্ধির কাছে এক বিরাট চ্যালেঞ্জ রূপে উপস্থিত হয়। অত্যন্ত সজাগ বুদ্ধিকে দুরূহ ও শ্রমসাধ্য গবেষণার কাছে ঠেলে দেয়। ততক্ষণ বরং হৃদয়বৃত্তিকে ঘুমিয়ে থাকতে হয় বা একপাশে থমকে দাঁড়াতে হয়। বহুবিধ শাস্ত্র ঘেটে অনেক দিন মগজ খাটিয়ে শেষে যখন অর্থোদ্ধার হয়, তখন ক্লান্ত কবিতার কি আর চলৎ শক্তি অবশিষ্ট থাকে? কবিতা যদি প্রথম অভিঘাতেই পাঠকের হৃদয়ের সন্ধান না পায়, তবে বুদ্ধি ও বিদ্যার অলিগলি ঘুরে শেষেও পাবে না। কাব্যে আধুনিকতার পরবর্তী অধ্যায়টি আরও বিচিত্র। প্রকৃতি ও মানুষের প্রতি অবজ্ঞা নিবিড়তর হলো। সর্বপ্রকার অভিধা পরিত্যাগ করে কবিতার ভাষা আর ভাষাই রইল না, হয়ে উঠল বস্তুপুঞ্জ। এই বস্তুধর্মী অনচ্ছ ভাষা হবে ইন্দ্রিয়গ্রাহ্য, বুদ্ধিগ্রাহ্য বা অবাং মনস্গোচর, কোনো কিছুর দিকে রসিক চিত্তকে ধাবিত হতে দেবে না। বন্দি করে রাখবে আপন রূপের বৈভবে, অভিভূত করবে কবির অভূতপূর্ব রূপ দক্ষতায়। বাহিকা শক্তি কবিতা এক্কেবারে হারাবে না অবশ্য, তবে বহন করবে একটি মাত্র অভিজ্ঞতা, কবিকৃত পরমাশ্চর্য শব্দবিন্যাসকে সর্বান্তকরণে উপলব্ধি করবার অভিজ্ঞতা। ওই অভিজ্ঞতাই পেতে চেয়েছিলেন কবি তাঁর সৃষ্টিকার্যে। সেই মূল্যবান অভিজ্ঞতাই তিনি পাঠককে উপহার দিতে চান তার প্রকাশিত রচনার মাধ্যমে। আধুনিক কাব্যের এই আত্মবিলোপকারী প্রবণতার আলোচনা পাওয়া যাবে বইয়ের উপান্ত অধ্যায়ে। আরেকটি প্রবণতা হলো সুরিয়ালিজম বা
বাংলায় নাম দেওয়া যাক পরবস্তুবাদ। এর প্রভাবও পড়েছে হালের বাঙালি কবিদের উপর। ফরাসি পরাবস্তুবাদীদের সাক্ষাৎ পরিচয় ততটা নয় যতটা মার্কিন বিটনিকদের মধ্যস্থতায়। এরা বুদ্ধির তথা চৈতন্যের সীমানা অতিক্রম করে ভাং, হশিস, ম্যাসকেলিন ইত্যাদির সাহায্যে প্রবেশ করতে উদ্যত হলেন অবচেতনার গহন আদিম অরণ্যে। ভাবলেন সে অরণ্য থেকে কবিতা বেরিয়ে আসবে বন্য হস্তির মতো সামনে, যা পাবে তাই ভেঙে চুরে, শুধু বুদ্ধি নয়, নীতি নয়, রীতি, রুচি, শালীনতা সব কিছু তছনছ করে। সন্দেহ করলেন না যে সবচেয়ে তলার যা তার মূল্য সকলের উপরে হতে পারে না। জেনেও জানলেন না যে তুচ্ছই সহজ মহতের জন্য দীর্ঘ কঠিন সাধনার প্রয়োজন। বুদ্ধিকে ছাড়িয়ে যাওয়ার শক্তি যদি কারো থাকে তবে তিনি কোনো অজানা রহস্যালোকের সন্ধান পেতেও পারেন, কিন্তু বুদ্ধিকে এবং বুদ্ধি প্রভব বিনিয়োগকে, ডিসিপ্লিনকে এড়িয়ে গেলে যা পাওয়া যাবে তা কবিতা নয়, কাকলি অটোমেটিক রাইটিং। মনোরোগীর রোগ নির্ণয়ার্থে তার মূল্য থাকতে পারে, রসের বিচারে তা অপাঙ্ক্তেয়। ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন, কোনো যুগের সমাদৃত সাহিত্যে যে মিথ্যা ধারণা গুলি শিকড় গেড়ে থাকে তার মিথ্যাত্ব বিষয়ে অবহিত হওয়া সে যুগের মানুষের পক্ষে বেশ একটু কঠিন। বর্তমান যুগের হৃদয় মনোগ্রাস করা মিথ্যাটি হল অমঙ্গলের এবং কদর্যতার সর্বব্যাপ্তি। বোদলেয়ার পরবর্তী অধিকাংশ শীর্ষস্থানীয় কবি, গল্পকার ও ঔপন্যাসিকের রচনায় যা কিছু নক্কারজনক তার প্রতি অখণ্ড মনোনিবেশ দেখে মনে হয় এরা দিব্যদৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছেন কদর্যেন বাস্যম ইদম সর্বম জগতাম জগৎ। রোমান্টিকদের প্রমাদ সম্পর্কে আমরা এতই সচেতন যে বেচারি কিটসের বহু উদ্ধৃতি জীর্ণ সত্য সুন্দরের সমীকরণ মন্ত্রটিকে সংশোধিত করতে চাই, তাকে উল্টে দিয়ে মার্কস যেমন হেগেল দর্শনকে চাঙ্গা করতে চেয়েছিলেন তাকে মাথার উপর দাঁড় করিয়ে বলি, যা কদর্য তাই সত্য, যা সত্য তাই কদর্য। বর্তমানকালের চলতি মিথ্যা যেমন আমাদের চোখে সহজে ধরা দেয় না, তেমনি অতীত যুগের সাহিত্য সাধনা যে সত্য থেকে শক্তি সঞ্চয় করত সে বিষয়ে সাম্প্রতিক সাহিত্যের প্রভাব আমাদের মনকে অনেকখানি অসার করে রাখে। সে যুগটি যদি হয় দূর অতীতের, তবে বাধা তত দূরস্তর ঠেকে না, বরং দূরের বাদ্যি একটু মিষ্টি শোনায় বই কি। মনের ব্যবধানকে আমরা কাটিয়ে উঠতে চেষ্টা করি ঐতিহাসিক কল্পনা শক্তির উপর ভর করে। পরিশীলন করি এমন রুচির যার সাহায্যে ২-১ শতাব্দী এমনকি ২-১ সহস্রাব্দী পূর্বের ভাব ও রস গ্রহণ করতে বাধা থাকে না। রবীন্দ্রনাথের যুগ অতীত, কিন্তু মাত্র ৩-৪ দশক পূর্বে তা খুবই বর্তমান ছিল। এই নিকট অতীতকে নিয়ে বিপদ ঘটে সাহিত্যে। সাহিত্যভোগী খোঁজেন আধুনিকতম শৈলী ও মেজাজ। সাহিত্যকর্মীও চান এক্কেবারে নতুন কিছু করে দেখাতে, নইলে তাঁর শক্তি ও স্বাতন্ত্র্যের হাতে হাতে প্রমাণ দেওয়া যায় না। আর সদ্য নতুনকে চালু করতে গেলে প্রয়োজন দেখা দেয় যা চলে আসছে, যা হৃদয় মন নয়নকে হরণ করে রেখেছে এতদিন, তাকে সরিয়ে ফেলার, অন্ততপক্ষে তার সম্মানের উচ্চাসনটাকে নামিয়ে দেবার, প্রাকৃত ইংরেজিতে যাকে বলে ডিব্যাঙ্কিং, এটাকে কালের ধর্ম বলে মেনে নেওয়া যেত, বিশেষত এই ভরসায় যে রবীন্দ্র কাব্যের সত্যমূল্য বেশি দিন চাপা থাকবে না। কিন্তু আমার মন তাতে সায় দেয় না, কারণ আমার বিশ্বাস যদিও সর্বম ক্ষণিকম ক্ষণিকম, তবু সৎ সাহিত্যের মূল্যায়ন আর জড়োয়া গয়নার ফ্যাশনের অনিত্যতায় যে জাতিভেদ আছে সেটাকে বাঁচিয়ে রাখাই ভালো। বাজারি সাহিত্য তো রয়েছে, তার ফ্যাশন বদলাক, দাম উঠুক নামুক বছরে বছরে, কিন্তু মহৎ সাহিত্যের মূল্যায়ন আরও তন্নিষ্ঠ এবং দূর প্রসারিত স্থির দৃষ্টি সম্পন্ন হওয়া আবশ্যক।